আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনার 5 আগস্টের অনুষ্ঠানকে ঘিরে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে। ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লির অবস্থান স্পষ্ট করার আহ্বান। বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতান্ত্রিক শক্তির রাজনৈতিক ঐক্য সুসংহত করার আহ্বান তথ্যমন্ত্রীর। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আলটিমেটাম জামাতের। রাজপথে চূড়ান্ত ফয়সালার হুঁশিয়ারি। জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ করতে পরিবেশ রক্ষার আহ্বান। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং, স্থবির জনজীবন। এবং 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ক্ষমতা নেই সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী গোষ্ঠী ও জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে 24-এর এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, সরকার পতনের এক দফা ঘোষণা। এবার বিস্তারিত। 5 আগস্ট শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের বিষয়ে ভারত সরকারকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দিল্লির সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন বলে খবর দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। এ বিষয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কর্মকাণ্ড থেকে প্রতিবেশী রাষ্ট্র বিরত থাকবে বলে প্রত্যাশা করেন। বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক। আপনারা দেখেছেন সেই দিনই ভারতে নিযুক্ত আমাদের এখানে হাই কমিশনের নতুন হাই কমিশন তিনি এসেছেন। যদি আমরা প্রয়োজন মনে করি সরকার সেটা ওনাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব, সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে অর্থনৈতিক বিনিয়োগ ও প্রযুক্তিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। Bangladesh-China relations, what could it be or what could be in it for Bangladesh? To advance economic growth and trade, bigger markets, potentially going and negotiating on zero tariff agreements. এদিকে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, একটি মহল সমালোচনার নামে সরকারের বিরোধিতা করে রাষ্ট্র পরিচালনায় বাধা সৃষ্টি করছে, যা দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাক্ষরিত জুলাই সনদে প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি সরকার। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান।
ধন্যবাদের পরেই আমরা প্রধান জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, এতে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জাতীয় সংসদকে গণতান্ত্রিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে রাজনৈতিক ঐক্য আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি দল রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যেতে চাইছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য অনুকূল নয়। এছাড়া জুলাই শহীদদের স্মরণকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী। শেষ মুহূর্ত পর্যন্ত গণতান্ত্রিক সকল শক্তিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব, কিন্তু যদি জনগণের কাছে প্রমাণ হয় কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে এখানে বুঝে অথবা না বুঝে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন, সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার জুলাই সনদের বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখন জানেন, করে দেখেন তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন। সংবিধান সংস্কারের জন্য কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিরোধী দল আলোচনায় না বসে শুধু সমালোচনার রাজনীতি করছে। সংঘাতের পথ পরিহার করে রাষ্ট্র গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে? অলরাইট, আপনার আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে মন্ত্রী বলেন, মিডিয়ার ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। পাশাপাশি যোগ্য ব্যক্তিদের নিয়োগ এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। বেশিরভাগ মিডিয়াগুলিতে আমরা তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে চূড়ান্ত ফয়সালার হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীতে এক সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। এ সময় জামাত নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারের পতন ঘটানো হবে। এদিকে আরেক অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে বিরোধী দলকে দমন করছে সরকার। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। এতে অংশ নেন জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের স্বজনরা। যদি উনি এটা না মানে তাহলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। সমাবেশে নেতারা অভিযোগ করেন, বিএনপি জুলাই আন্দোলনের অঙ্গীকার থেকে সরে গেছে। হয় সংস্কার করেন, না হয় 5 বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী 5 মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন। গণভোটের রায় যারা মানে না তাদেরকে জনগণের সরকার বলা যায় না। এ সময় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে দায় স্বীকার করে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। প্রথম 5 মাসেই যখন একজন মন্ত্রী দলের মহাসচিব বলেন আমরা কিছু পাল্টাইতে পারি নাই, ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেন, জুলাইয়ের রক্তের সনদকে মেনে নিয়ে আমরা গণভোটের রায় কার্যকরে নতুন সরকার আমরা গঠন করব। পরে রাজধানীর মগবাজারের কার্যালয়ে গ্যাস সংকট নিয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার জনগণকে সেবা না দিয়ে দলের সেবা নিশ্চিত করছে। দলীয়করণের সর্বনাশা পথে হেঁটে আবার ফ্যাসিবাদের সেই পথ যেন বর্তমান সরকার না ধরে, সেখান থেকে ফিরে এসে জনগণের দুঃখ কষ্টের দিকে নজর দেন। জনজীবনে দুর্বিষহ হয়ে ওঠা এই গ্যাস সংকটকে আপনারা নিরসন করুন। নাগরিক অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান গোলাম পরওয়ার। লুটপাট দুর্নীতি কমিয়ে এক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করুন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জনগণের প্রতি আমাদের আবেদন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনা দেশে ফিরলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজধানীর কাকরাইলে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, তরুণদের মেধা ও মনন নিয়ে প্রধানমন্ত্রী ভয়ঙ্কর খেলায় মেতেছেন। প্রতারণার রাজনীতি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, জুলাই যোদ্ধাদের প্রতিপক্ষ বানিয়ে সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। তারা বলতেছে যে আমরা তো নির্বাচিত হয়ে আসছি, কেউ নির্বাচিত হইলে সে 5 বছর থাকবে, এইটা তো কোনো ম্যান্ডেট জনগণ দেয় না। নির্বাচিত হওয়া মানে সে সর্বোচ্চ 5 বছর পারবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীরা পদত্যাগ করে সরে যাইতে বাধ্য হয় যদি গুড গভর্নেন্স দিতে না পারে, যদি সুশাসন দিতে না পারে, যদি যেই প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে। ফলে আপনার সর্বোচ্চ সময়সীমা 5 বছর, সর্বনিম্ন কত সেটা আপনাকেই ঠিক করতে হবে। জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এছাড়াও সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সহজলভ্য, সাশ্রয়ী ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে সৌর বিদ্যুৎ বিষয়ক সভায় এসব নির্দেশনা দেন তারেক রহমান। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সাথে পৃথক এক বৈঠক করেন প্রধানমন্ত্রী। সভায় শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, সবাই মিলে সচেতনভাবে কাজ করলে আবর্জনামুক্ত সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রাণ, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার বিষয়টি অন্যতম অগ্রাধিকার বা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সে লক্ষ্যে সরকার গঠনের পর থেকেই আগামী 5 বছরের মধ্যে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ, কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সোমবার নিজ ভেরিফাইড পেজে দেয়া ভিডিও বার্তায় আবারও আশপাশের পরিবেশ সুন্দর পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে। আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনেবাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। 4.5 মিনিটের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান। বলেন, চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে। যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে
আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। বক্তব্য নয়, দেশের প্রতিটি মানুষের সাথে ব্যক্তিগতভাবে আলাপচারিতার মতো করে দেয়া ভিডিও বার্তায় সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান কু। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সই হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দেশটির বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এই চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এ সময় বাংলাদেশের খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে দক্ষিণ কোরিয়াকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সাথে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। দেশজুড়ে ভয়াবহ গ্যাস সংকট ও লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও শিল্প উৎপাদন। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী সহ গোটা দেশ জুড়েই চরম ভোগান্তি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। বড় ধরনের সংকটে দেশের জ্বালানি খাত। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫ কোটি ঘনফুট সরবরাহ কমে গেছে। জ্বলছে না চুলা, ঘুরছে না চাকা, বন্ধ উৎপাদন। গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদার তুলনায় ২,০০০ মেগাওয়াটের বেশি বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। চট্টগ্রামে পরিস্থিতি আরও ভয়াবহ। ঢাকার চাহিদা পূরণে চট্টগ্রাম অঞ্চলের গ্যাস সরবরাহ কমিয়ে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহ স্বাভাবিকের অর্ধেকেরও নিচে নেমে এসেছে। শুধু আবাসিক নয়, শিল্পাঞ্চলে একই চিত্র। যেখানে উৎপাদন সচল রাখতে অন্তত ৮ পিএসআই গ্যাস চাপের প্রয়োজন হয়, সেখানে মিলছে মাত্র ২ থেকে ৩ পিএসআই। ফলে অনেক টেক্সটাইল ও ভারী শিল্প উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বাড়ছে লোডশেডিংও। রাত থেকে ১১টা পর্যন্ত বসে রয়েছে আনাখানা। স্যার মানে কি বলবো, চোখ দিয়ে পানি আসতেছে এমন ভাবে, মানে কাউরে বোঝানোর মতো না। এখানে আমরা সবাই ড্রাইভার। সকালেতে 2 ঘন্টা গ্যাস দিছে, এরপর থেকে গ্যাস নাই। এইভাবে কঠোরভাবে এই জিনিসটা হয় নাই, কিন্তু গতকালকে থেকে আজকের এই পর্যন্ত এটা একদম ভয়ঙ্কর আকারে ধারণ করছে। যারা গ্যাসের জন্য আসছে ভুক্তভোগী, আমরা সবাই জানতে চাই এই সমস্যা আদৌ কি শেষ হবে কিনা। প্রভাব পড়েছে দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও। নরসিংদীর মাধবদী ও বাবুরহাটের ডাইং এবং টেক্সটাইল কারখানাগুলোতে উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। গ্যাস চালিত যানবাহনের চালকদেরও ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। ২.৫ ঘন্টা পরে নজেলের কাছে আইছি। নজেলের কাছে আসার পরে মনে করেন খালি বোতল গ্যাস গেছে ১০৫ টাকা। গ্যাসের যে সংকট, আমার ফ্যামিলি বাবা ছেলে চলার কোনো রাস্তা নাই, খুব সমস্যা আছি আমরা। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকট দীর্ঘায়িত হলে রপ্তানি আদেশ বাস্তবায়ন ঝুঁকির মুখে পড়বে। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারছে। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের বেশ কয়েকটি স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার হওয়ায় আতঙ্কের কিছু নেই। এতে উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তার জামিন বাতিলে কাজ করছে বাংলাদেশে নিযুক্ত ল ফার্ম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঘটনাবহুল আগস্টেই আবারও কঠিন অবস্থার মুখোমুখি হয় আওয়ামী লীগ। ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে চরম বিতর্কিত সরকারের। ফ্যাসিবাদ মুক্ত হয় দেশ, শুরু হয় নতুন রাজনৈতিক অভিযাত্রা। ৫ আগস্ট ঘোষণা করা হয় গণ অভ্যুত্থান দিবস, কিন্তু দিনটিকে ষড়যন্ত্র দিবস হিসেবেই মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
কার্যক্রম নিষিদ্ধ দলটি বিচ্ছিন্নভাবে বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দিয়েছে, তবে একে পাত্তা দিচ্ছে না সরকার। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। মেট্রো রেলের নিচে কয়েকদিনের ব্যবধানে মতিঝিল, মিরপুর, ফার্মগেট থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। হঠাৎ করে এমন কর্মকাণ্ডে জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এর সাথে উগ্রবাদীদের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে। উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার কথা বললেও সেখানেই তিনি জামিন পেয়ে যান। কিভাবে এটা হলো এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকও হতে পারেন। তার জামিন বাতিলে কাজ করছে সরকার নিযুক্ত ল ফার্ম। সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরে জানাবো। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। সেদিন দেশের ছাত্র জনতা মিলেছিল এক বিন্দুতে কেন্দ্রীয় শহীদ মিনারে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন মুহূর্তেই রূপ নেয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য বিপ্লবে। বলছি 2024 সালের 3রা আগস্টের কথা। সব শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে সেদিন জড়ো হয় সেখানে। বিশাল জনসমুদ্রে ছাত্রদের কণ্ঠে 9 দফা দাবির পরিসমাপ্তি ঘটিয়ে উচ্চারিত হয় চূড়ান্ত ও ঐতিহাসিক সরকার পতনের 1 দফা। জুলাই আন্দোলনের সেই স্মৃতিময় দিনটির কথা তুলে ধরছেন ইমদাদুল্লাহ বাবু। 2024 সালের 3 আগস্ট শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ক্ষণে ক্ষণে বদলে যাওয়া উত্তাল জনস্রোত যেন বলছিল, ইতিহাস এবার আর পেছনে ফিরে তাকাবে না। ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শ্রমিক এবং রিকশাচালক সহ সমাজের সর্বস্তরের মানুষের এই মহামিলন পাল্টে দিয়েছিল রাজনীতির সব হিসেব নিকেশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় জাতির কাছে প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সহিংসতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীলদের পদত্যাগ সহ আগেই 9 দফা ঘোষণা করেছিল বিক্ষুব্ধ ছাত্র সমাজ। কিন্তু লাশের ওপর রাজনীতি টিকিয়ে রাখতে চাওয়া সরকার তখন পাতে আলোচনার ফাঁদ। তবে ছাত্র জনতা সেই ফাঁদে পা না দিয়ে জড়ো হয় শহীদ মিনারে। বৈরী আবহাওয়া, গ্রেফতার আতঙ্ক আর সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিশ্রুতি রাখতে একে একে সেখানে হাজির হন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও আসিফ মাহমুদরা। সেই জনসমুদ্রে দাঁড়িয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম 9 দফা দাবি থেকে ঘোষণা করেন সরকার পতনের 1 দফা। আমাদের 1 দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। মহাসমাবেশ তখন প্রকম্পিত, লাখো কণ্ঠে উচ্চারিত বজ্র স্লোগানে। এরই মধ্যে ঘোষণা আসলো, পরদিন 4 আগস্ট থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা। বিশ্লেষকদের মতে সেদিনই দেশের রাজনীতি ছোঁয় এক ঐতিহাসিক মাইল ফলক। তরুণরা যতটুকু পেরেছে তারা ততটুকু সামনে অগ্রসর করিয়ে দিয়েছে। এই ঐতিহাসিক বাস্তবতাটুকু আমাদেরকে নতমস্তকে স্বীকার করতে হবে। বাংলাদেশ যতদিন থাকবে
এই যে প্রত্যেকটা মাইল ফলক অতিক্রম করে যে 5ই আগস্টে আমাদের যে মূল বিজয়টা এসেছে, সেটা আমাদের জন্য সারা জীবন আমরা সেটাকে স্মরণে রাখবো। ওই দিনই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল 17 বছরের স্বৈর শাসনের ক্ষমতার দম্ভ। যেহেতু ওরা প্র্যাকটিক্যালি অনেকের সঙ্গে যুক্ত, তখন তো পরিস্থিতি ভিন্ন রকম, আমরা তো সকলে একত্র হতে পারছি না বা বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা হচ্ছে না, ফলে ওরা যেভাবে ঘোষণাটা দিয়েছে এটা ডেফিনেটলি সঠিক। আমরা তখনই বুঝতে পারছি যে পুলিশের মনোবল ভেঙে পড়েছে এবং পুলিশদের মধ্যে এক ধরনের ভয় ভীতি এবং পলায়নের একটা অবস্থা তৈরি হয়েছে। খবরাখবরগুলো যতই পাচ্ছিলাম ততই আমরা বুঝতে পেরেছি যে ইনশাআল্লাহ বিজয় খুবই সন্নিকটে। ঐতিহাসিক 3 আগস্টের পর যেন সহজ হয়ে যায় সব সমীকরণ। তখন অপেক্ষাটা শুধুই পতন আর মুক্তির। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জাতিকে বিভাজনের রাজনীতি ফ্যাসিবাদ পুনরুত্থানের সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ মেডিকেলে জুলাই গণ অভ্যুত্থানে নার্সদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বলেন, স্বৈরাচার হাসিনার প্রতিহিংসার রাজনীতি মানুষ আর দেখতে চায় না। পরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে 4 আগস্ট অনুষ্ঠেয় রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানের প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা সরকার সহ সবার জন্য ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি এম এ মতিন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিস জুলাই বিপ্লব ও বিচার বিভাগের দায়বদ্ধতা শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। এম এ মতিন বলেন, যারা সরকারকে ভুল বুঝিয়ে গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব ঘটাচ্ছে তাতে ভালো কিছু বয়ে আনবে না। অনুষ্ঠানে আইসিটি ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা মানে জাতির সাথে স্পষ্ট প্রতারণা। এ সময় অ্যাডভোকেট শিশির মনির অভিযোগ করেন, গণ অভ্যুত্থান হলেও সরকারের আমলাতন্ত্রের বাধায় বিচার বিভাগ স্বাধীন হচ্ছে না। এটা বারের বিষয় নয়, কোনো পার্টির বিষয় নয়, এটা হচ্ছে যে জনতাকে সম্মান করা। যে জাতি যে ভার্ডিক্টটা দিল যে আমরা চেঞ্জ চাই, আমরা এই 15 ইয়ার্সের যে টিরেনি এটাকে আমরা আবার পুনঃস্থাপিত করতে পারবো না, এটাকে আবার ফিরে আসার পথটা আমরা বন্ধ করে দেব by respecting the verdict of the people expressed through the referendum। এবং রেফারেন্ডামটাকে আমরা, এটা পবিত্র একটা আমানত আমাদের কাছে, এটাকে আমরা কোনোভাবেই এটাকে ফ্রাস্ট্রেট করতে দেব না। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। পরে নানা অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে বরখাস্ত করেন তিনি। পরে শফিপুরে আরেকটি ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। অনেকগুলো অনিয়মের বিষয় পেয়েছি, যেটা মনে হয়েছে যে আসলে এগুলো থাকা উচিত না। ওদের কাছে কনফিউজ চেয়েছি, ব্যাখ্যা চেয়েছি, তারা উত্তর দিতে পারেনি। তখন বললাম যে না, ঠিক আছে, তাহলে এদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হোক। 4 জনকে, মানে অফিসে ওই 4 জনই স্টাফ আছে, তাদের সবাইকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে আসছি। এই প্রতিহিংসামূলক রাজনীতি নয়, দলমত নির্বিশেষে দেশের স্বার্থে আধুনিক, ক্লিন ও গ্রিন সিটি গড়তে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানীর 15 নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, 24-এর আন্দোলনই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। গণতন্ত্রের অগ্রযাত্রা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যান্ত্রিক ত্রুটির কারণে 2 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে প্রায় 55 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, রোববার দিবাগত রাত প্রায় 1:30টার দিকে মেরামত শেষে 1 নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়। গত শনিবার ভোর 5:50 1 নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে 1 ও 3 নম্বর ইউনিটটি চালু রয়েছে। এর মধ্যে 3 নম্বর ইউনিট থেকে প্রায় 175 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে 2 নম্বর ইউনিটটি 2020 সাল থেকে বন্ধ রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি ইরান। তবে হরমুজ প্রণালীতে সাময়িকভাবে নিরাপদ জাহাজ চলাচলে একটি পথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মার্কিনীদের ফিরে না যাওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, স্থানীয় সময় সোমবার থেকেই নতুন আলোচনা শুরু হতে পারে এবং এখন চুক্তির খুবই কাছাকাছি দুই দেশ। তার দাবি, হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পরমাণু নিয়ন্ত্রীকরণ নিয়েও সমঝোতার আশা রয়েছে। ট্রাম্প আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান স্থগিত করেছেন, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। তবে তার এই দাবি মিথ্যা বলছে তেহরান। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ সামলাতে ডারউইনে সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দীর্ঘ 23 বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলতে নামার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। বাড়তি গতি সামলাতে নেটে নিবিড় অনুশীলন করেন ব্যাটসম্যানরা। মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে 6 থেকে 8 আগস্ট ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর একই মাঠে 13 থেকে 17 আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। পরবর্তীতে ম্যাকায়ে 22 থেকে 26 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুমে কমপক্ষে 10 দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বাফুফে। সে লক্ষ্যে গত মৌসুমে অবনমিত হওয়া আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরের পুল ইয়ং স্পেন্স ক্লাবকে ফুটবল লিগে রেখে দেওয়া হবে। কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ঢাকা ওয়ান্ডারার্সকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দল বদলে ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। ফলে ফুটবল লিগে তাদের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মূলত এই সমস্যার সমাধানে এই সিদ্ধান্ত নিল বাফুফে। নিষেধাজ্ঞা কাটাতে আগামী 7 আগস্ট পর্যন্ত সময় পাচ্ছে দুই ক্লাব। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। এরপর থেকে তার উপর অনাস্থা প্রকাশ করছে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন। সবার আগে তার পুনর্নির্বাচনের সমর্থন তুলে নিয়েছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ সহ ফিফার বাণিজ্যিক স্বত্বের একাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির চেষ্টা করেছিলেন ইনফান্তিনো। ব্যাপক সমালোচনার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি, কিন্তু এতেও রক্ষা পাননি। এই প্রকল্পের সব নথি সংরক্ষণের কথা জানিয়েছে উয়েফা। কোনো তথ্য মুছে ফেলা হবে গুরুতর অপরাধ। আগামী বছরের 18 মার্চ মরক্কোর রাবাতে হবে ফিফার নতুন নির্বাচন। টানা 4র্থ মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন ইনফান্তিনো। সেই পুনর্নির্বাচনের সমর্থন প্রত্যাহার করেছে ওয়েলস। একই পথে হাঁটছে ইংল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশের ফুটবল সংস্থা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার 5 আগস্টের অনুষ্ঠানকে ঘিরে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে। ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লির অবস্থান স্পষ্ট করার আহ্বান। বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতান্ত্রিক শক্তির রাজনৈতিক ঐক্য সুসংহত করার আহ্বান তথ্যমন্ত্রীর। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আলটিমেটাম জামাতের। রাজপথে চূড়ান্ত ফয়সালার হুঁশিয়ারি।
জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ করতে পরিবেশ রক্ষার আহ্বান। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং, স্থবির জনজীবন। এবং 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ক্ষমতা নেই সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী গোষ্ঠী ও জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।